আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন কেমন চলছে প্রিয় বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। অন্তর্বর্তীকালীন সরকার, সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, যে সিদ্ধান্তগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে না, কেমন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। এবং আমার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন জনাব ইলিয়াস হোসেন, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ এই সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে যখন ইকোশিল্পে কাজ করতেন তখনও জনপ্রিয় ছিলেন, এখন আরো বেশি জনপ্রিয়। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি মিনার ভাই, যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল বোধহয় 21-22 দিন হয়ে গেল, তো কেমন চলছে সরকার? আপনাকে দিয়ে শুরু করি মিনার ভাই। যে ধরেন অনেক সমালোচনা আছে, 111 লোকজনে ভরে গেছে এই নতুন সরকার, বেশ কিছু বিতর্কিত নিয়োগ হয়েছে, কাজে কর্মের গতিটা অনেক বেশি স্লো। একটি অন্তর্বর্তীকালীন সরকার বা একটি বিপ্লবী সরকার যে গতিতে কাজ করার কথা, সেই গতি আমরা আসলে ওইভাবে দেখছি না। তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? তারপর আমরা ইলিয়াসে গেছি। ধন্যবাদ। আপনি কি মনে করছেন যে সরকার যেভাবে চলছে, নানা রকমের সমালোচনা আসছে, সরকার খুব ধীর গতিতে যাচ্ছে, 111-এ 5-6 জন মানুষকে নেওয়া হয়েছে, অনেক নিয়োগই আসলে বিতর্কিত নিয়োগ। ডক্টর ইউনূস সাহেবের নিয়োগ, এখন কেউ বলছেন এনজিও সরকার, কেউ বলছেন এনজিও গ্রাম সরকার। তো কি আপনার কিছু কি মনে হয়, কি মনে হচ্ছে পরিস্থিতি? আলোচনায় যাওয়ার আগে আমি একটু, আপনি তো প্রেক্ষাপট শুরু করেন না, আমি একটু প্রেক্ষাপটটা বলে তারপর শুরু করি। যে আমাদের এখানে এখন রাত প্রায় 1:30 বাজে। তো আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা আছি, এখন তো আমাদের সাথে আপনি জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে, যে ফোনগুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না, তারা এখন ফোন করে। আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল, যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আজকে 8 বছর ধরে আমরা আমেরিকাতে আছি, আমাদের কোনোদিন দাওয়াতও দেয় নাই। আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল, তো আমিও যাইনি, কনক ভাইও যায়নি। যাই হোক, তো এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই। যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই, তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল, তো ওনাদের দুইজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি। আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা করতে থাকবো আশা করি, এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে ধরেন অনেকের ভেতরে একেবারে গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন, আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই। একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে। কালকে দেখলাম বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, এটা বাংলাদেশে এবারই প্রথম। এরপরে যারাই আসুক, যারাই চিন্তা করুক, বা আওয়ামী লীগ যদি মনে করে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করবে, আবারও এসে তারপরে আগে যে আমরা যে ভয়টা পাচ্ছি, মিনার ভাই, আপনি, কনক ভাই, আপনারা কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ, বিএনপি বলেন, জামায়াত বলেন, বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে। এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে, তাদের ভেতরে যত কিছুই হোক, বিএনপি জামাতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই, যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে, এক দল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস, কিছুটা খোঁচা দেওয়া, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক, এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না। শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি, ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো সেটার জন্য আমি একজন সাংবাদিক,
আপনারা সাংবাদিক, আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই। আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে। আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব, এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না। তো আমরা কি চাই, দেশটা ভালো থাকুক। এখন যে অবস্থা চলছে, আপনি সেনাবাহিনীর কথা বললেন, আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে, যে এটার যে রদবদল গুলো হয়েছে। এর বাইরে ধরেন পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার, এরকম 4-5টা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই, যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে। এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি, তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বলে ওর নাম আরাফাত, তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার, 2-3 জন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে। চ্যানেল 24 এটার একটা নিউজ করেছে। তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত, এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে, তো এরা তো, এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায়। যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত। আর সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি, আমি মনে করি আপনাদের ভেতরে দুই দিকের রাজনৈতিক দল, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে, কিন্তু বাংলাদেশে 90-95% মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না। এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না। আর গত 15 বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে, সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না। তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত, এবং দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে। আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসে না। হ্যাঁ, এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি। আপনি যেমন ইলিয়াস, আমি আপনাকে বলি, না আমি আপনাকে বলি, ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা, যে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, সেটি হচ্ছে রোড ম্যাপ সংক্রান্ত। বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড ম্যাপ দেন। আবার জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, সরকারকে সময় দিতে হবে। এই জায়গাটায় আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য, বা ধরেন একটু মানবিমান থাকতেই পারে। দীর্ঘদিন ধরে আছে, নানা রকমের টানাপোড়েন আছে, এগুলো আমরা জানি। অনেক জায়গায় বিএনপি যথাযথ ভূমিকা হয় নাই, অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয় নাই, বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই, তারাও কাজ করছে। তো ভারতের চলেরাও কাজ করছে, ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভিতরেই। তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় যে রোড ম্যাপের বিষয়টা, মিনা ভাই, রোড ম্যাপের জায়গাটা আপনি কি মনে করেন? বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দিক, আমরাও বলছি একটা রোড ম্যাপ আসা উচিত। তো রোড ম্যাপ নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্বটা শুরু, তাই না? যে বিএনপি খুব তাড়াতাড়ি করছে, একটি দল খুব তাড়াতাড়ি চাচ্ছে, আমরা চাই সরকারকে সময় দিতে হবে। তো আপনি কি মনে করেন? তারপরে ইলিয়াস আপনার কাছে আসবে একটু শোনার জন্য। আচ্ছা, হয় সাথে সাথে কিন্তু সমস্ত একেবারে বটম পর্যন্ত তারা কিন্তু নিজেদের মতো সাজিয়ে নেয়। এটা যে তারা শত্রু বা তারা কম্পিটিট, ওরকম না। কাজের সুবিধার জন্য, কাজের গতি আনার জন্য। এক্স্যাক্টলি আপনি দেখেন যে এইটা তো একটা বিরাট পরিবর্তন, টোটালি। শুধুমাত্র যে একটা ব্যক্তির পরিবর্তন হয়েছে তা না, টোটাল একটা সিস্টেমের পরিবর্তন হয়েছে। টোটাল আপনি যদি আরো বলেন যে আগে যে একটা ফেসিবাদী সরকার ছিল, সেটা এখন জনগণের সরকার, মানে জনগণের সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেটাকে বলতে পারি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কি পোস্ট গুলি রয়ে গেছে, সেগুলি এখনো সেগুলি বহাল তবিয়তে আছে। কাজে এটা তো সহজেই বোঝা যায় এই সব নিয়ে একটা সরকার কিভাবে চলতে পারে। এবং সেটাই কেন জানি, এটাও চাক্ষুষমান আমরা চোখেই দেখতে পাচ্ছি। কাজে আমাদের এই যে সমালোচনাটা বা আজকের এই কথাটা ওনাদেরকে সহযোগিতা করার জন্য, ওনাদেরকে এইগুলিকে ওনাদের নলেজে আছে কিনা আমরা এখন এটা টের পাচ্ছি, মানে কি ফিল করতে পারছি না কোনো একটা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে। কাজেই হ্যাঁ, কিছু বলতে যাচ্ছেন আপনি? যে
আপনি বলেন মিনা ভাই। জি আচ্ছা, কাজে এখনো মনে হচ্ছে যে এই যে মনে করেন যে জেনারেল ওয়াকার, ওনাকেও যেহেতু এই সরকারের উনি একটা কি বলবো ইম্পর্টেন্ট পিলার, যেহেতু সেনাবাহিনী বা এটার মাধ্যমে আমাদের এই পরিবর্তনটা কিছুটা হলেও হয়েছে, পুরো আমরা বলবো না, তাদেরও একটা ভূমিকা ছিল। এখন জেনারেল ওয়াকারের আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনিও হয়তো আগের অনুষ্ঠানে দেখলাম ওনাকে কিছু আপনাদের এখান থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, আমিও সেই একই কথা বলবো যে আপনি এটা যতই করেন, এখন কিন্তু এই আওয়ামী বলয়ে আপনি একজন ওনাদের মুশতাক আহমেদকে যে ভূমিকায় বা যেভাবে ওনারা চিত্রায়িত করতেন, এক্স্যাক্টলি মানে কাছাকাছি ওরকম একটা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে গেছে। এখন আপনি যতই তাদের জন্য ভালো করতে চান বা দু নৌকায় পা রাখতে চান, সেটা আপনার জন্য বিপজ্জনক হবে, দেশের জন্য বিপজ্জনক হবে। এখান থেকে বোধহয় ওনারও একটা ভূমিকা রাখা উচিত। এখন আপনি দেশের দিকে তাকান, আর আত্মীয়তা বা যেটা আছে কিন্তু সেটা মনে হয় কিছুটা পরীক্ষায় আপনি পাশ করেছেন, জনগণের পরীক্ষা আমার অবজারভেশনে মনে হয়। কাজেই এখনো যেটা একটা দুদুল্যমানতা, এখন ওনার মধ্যে একটা দুদুল্যমানতা দেখা যাচ্ছে, বিশেষ করে আর্মির কিছু পোস্টিং আপনারা হয়তো দেখেছেন যে মেজর জেনারেল রফিকুল ইসলাম সম্ভবত ওনার নাম, ওনাকে এমন একটা কি পোস্টে দিয়েছে। এরকম আরো অনেক বিতর্কিত মানুষ যারা আগের সময় বিতর্কিত হয়েছে, কি প্রয়োজন আপনাদেরকে রাখার। এতে কিন্তু আপনি যতই বলেন সাধারণ সবার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, এই প্রশ্নের আসলে একটু রিমুভ করা দরকার এবং ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার। আপনারা যদি এগুলি না করেন, আমাদের ভয় হচ্ছে যে এটা একটা পাল্টা ধরনের অন্য কিছু হয়ে যেতে পারে, সেটা হয়তো সামাল দিতে পারবেন না। কাজে এখনো সময় আছে, আপনারা ওইভাবে কাজ করেন। দুই নৌকায় পা রাখা এটা বিপজ্জনক। আমি আপাতত জি মিনা ভাই, তো ইলিয়াস কনক ফেরার ভাই, যে আসলে মর্নিং শোজ দ্য ডে, এটা আমরা বলি। কাজে এখনো বলা যায় সরকারের এটা মর্নিং সময়টা, এটার ভিতরে আমরা কেমন দেখছি আসলে পুরো জিনিসটা হয়তো বলা যাবে না, এখনই হয়তো অনুমান করা, সেটা বলাও ঠিকও হবে না। কিন্তু এই সময়টা কিন্তু এখন প্রায় কয়েকদিন 20 দিন হয়ে যাচ্ছে, আর এই সময়টা কিন্তু অনেক বেশি একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, মানে এই সময়টা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট খুব লম্বা সময়ের জন্য হয় না। তারপরে যে মূল সমস্যাটা আপনি দেখেন, যে কোনো সরকার, আপনি বিশেষ করে ইউরোপ বা অন্যান্য আমেরিকাতেও দেখেন, যখনই প্রেসিডেন্ট বা টপ বস পরিবর্তন